বড় বোনকে দেখতে এসে ছোট বোনকে পছন্দ করেছে পাত্রপক্ষ। এ নিয়ে বাড়িতে হুলস্থুল কাণ্ড বেঁধে গেল। দেখতে সুদর্শন, বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ দিয়ে মোটা বেতনের সরকারি চাকরি করা পাত্রকে হাতছাড়া করতে চাইল না মেয়ের মা সুবর্ণা রানী। বাবা নিহারবাবু প্রথমে একটু গাইগুই করলেও পরে স্ত্রীর কথা মেনে নিলেন। বড় মেয়ে শুক্তি ছাদের এক কোণে আনমনা হয়ে বসে আছে। কোমর ছুঁই ছুঁই ঢেউ খেলানো কোকড়ানো সুন্দর চুলগুলো মৃদু বাতাসে দোল খাচ্ছে। বসন্তী রাঙ্গা শাড়ির আঁচলখানা বড় অবহেলায় মাটিতে লুটিয়ে পড়েছে। টানা টানা মায়াবী চোখের কোণে বিন্দু বিন্দু জল জমেছে। চোখের জলের সাথে কাজল লেপটে গেছে। এতে যেন মায়া মায়া চেহারার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গেছে। তুমি যতই শ্যামবর্ণ মায়াবী চেহারা নিয়ে জন্ম নেও না কেন, এই দেশের মানুষগুলো সুন্দরের পূজারী। এরা আসলে সৌন্দর্য বলতে বোঝে গায়ের রং ধবধবে ফর্সা। সৌভাগ্যক্রমে ছোট বোন দীপ্তি গায়ের রং ধবধবে ফর্সা, নাকটা বোচা, চোখ দুটো ছোট ছোট, কাঁধ পর্যন্ত সিল্কি চুল। আজ দিদিকে দেখতে আসবে তাই মায়ের কথা মতো নিজের ঘরে লুকিয়েছিল দীপ্তি, কিন্তু শেষ রক্ষা হলো না। ছেলের মাসিমণি ঠিকই বাথরুমে যাওয়ার নাম করে চট করে দীপ্তির ঘরে ঢুকে পড়ল। তারপর দীপ্তিকে এটা সেটা প্রশ্ন করতে দীপ্তি ঘাবড়ে গিয়ে সব গড়গড় করে বলে দিল। ছেলের মাসিমণি দীপ্তির হাত টেনে ধরে বসার ঘরে নিয়ে আসতে ছেলে মুগ্ধ হয়ে দীপ্তির দিকে অপলক তাকিয়ে রইল। ছেলের মাও সুপ্তিকে প্রশ্ন করা বাদ দিয়ে খুব আগ্রহ নিয়ে দীপ্তিকে পাশে বসিয়ে দিল। মুখে হাসি টেনে বলল, বাহ, ভারী মিষ্টি তো তুমি। তা মা, নাম কি তোমার? দীপ্তি ভয়ে ভয়ে মাথা নিচু করে বলল, দীপ্তি। এবার কোন ক্লাসে পড়ছো? এইচএসসি দিচ্ছি। ভালো ভালো। ছেলের মা সুপ্তির হাতে 1,000 টাকার একটা নোট গুজে দিয়ে বলল, তুমি এখন যেতে পারো। সুপ্তির মুখটা অপমানে থমথমে হয়ে গেল। পা আর চলে না। কত কষ্টে যে জায়গাটা থেকে উঠে দাঁড়ালো। ছেলের মা সুপ্তির বাবাকে বলল, আপনার ছোট মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে দাদা। ঠিক এই রকম একটা ফুলের মতো ফুটফুটে মেয়ে আমার ছেলের বউ করার জন্য বহুদিন ধরে খুঁজছিলাম। সৌভিক তখনও দীপ্তির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছে। দীপ্তির বাবা ইতস্তত করে বলল, ইয়ে মানে? সৌভিকের মা বলল, কোনো মানে টানে শুনবো না কিন্তু। আমার বড় মেয়েটার কোনো গতি না করে ছোটো মেয়েটার বিয়ে দিব না। পাত্রের পিসিমণি বলল, দেখেন দাদা, এখন যুগ পাল্টেছে। ছোট বোনেরও আগে বিয়ে হয়, এটা কোনো সমস্যা না। শুভ দিনক্ষণ দেখে আগে আপনার ছোটো মেয়ের বিয়ে হোক, তারপর না হয় বড় মেয়েকে ভালো পাত্র দেখে বিয়ে দিবেন। তাছাড়া যে বাজার পড়েছে, একসাথে তো দুটো মেয়ের বিয়ে দেওয়া সম্ভব না। সব কথায় সুপ্তির কানে গেল, মনটা বিতৃষ্ণায় ভরে গেল। মাকে ডেকে বলল, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না মা, ছেলেকে পছন্দ হলে দীপ্তিকে এখানেই বিয়ে দিয়ে দাও। সুবর্ণা রানী ইতস্তত করে বলল, বড় বোনকে রেখে ছোট বোনকে বিয়ে দিলে লোকে কি বলবে? আমার জন্য তো এই পাত্র এতদিন তোমার ছোট মেয়ের জন্য অপেক্ষা করবে না? তোমাদের ভাষায় ভালো পাত্র হাতছাড়া হলে পরে তোমরা দোষারোপ করবে আমাকে। সুবর্ণা রানী মেয়ের মাথায় হাত রেখে বলল, এভাবে ভাবছিস কেন মা? সুপ্তি সে কথার উত্তর দিল না। বলল, মা, আমি ছাদে যাচ্ছি, তোমরা এই ফাঁকে বিয়ের পাকা কথা সেরে ফেলো। মাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সুপ্তি ব্যস্ত পায়ে ছাদে চলে গেল। সৌভিকের মাসিমণি সৌভিকের মাকে ফিসফিস করে বলল, ভাগ্যিস আমি বাথরুমে যাওয়ার বাহানা পুরো বাসাটা ঘুরে দেখছিলাম, তা না হলে এত সুন্দর মেয়েটা হাতছাড়া হয়ে যেত। সৌভিকের মা সুমিত্রা বলল, এই বৈশাখে ভালো দিনক্ষণ দেখে আমরা ওদের চার এক করে দিতে চাই দাদা। নিহারবাবু স্ত্রীর দিকে চোখ তুলে তাকায়। তিনি ইশারায় রাজি হয়ে যেতে বলেন। তারা আগেই খোঁজ খবর নিয়েছে। ছেলে বড় চাকরি করে মানিকগঞ্জ সদরে নিজেদের 5তলা ফ্ল্যাটের বাসা আছে। ছেলেরা 1 ভাই 4 বোন, বোন 4 জনের বিয়ে হয়ে গেছে। শুধু বাড়িতে দীপ্তি শ্বশুর শাশুড়ি নিয়ে থাকবে। ভাগ্য ভালো হলে ছেলে যেখানে জব করে সেখানেই নিয়ে যেতে পারে দীপ্তিকে। এরকম সোনার টুকরো পাত্রকে হাতছাড়া করা কি ঠিক হবে? তাছাড়া বড় মেয়ে সুপ্তি দেখতে শুনতে ভালো আর গুণবতী ও ভদ্র। ওর জন্য খুঁজলে ভালো ছেলে পাওয়া ব্যাপার না। আপাতত ছোট মেয়েটার বিয়ে হোক, পরে সময় বের করে বড় মেয়েকে বিয়ে দেওয়া যাবে। পাত্রপক্ষে আশীর্বাদের দিনক্ষণ পাকা করে গেল। দীপ্তির কপালে হলুদ ছুঁইছি মিষ্টি মুখ করে চলে গেল। সুপ্তি ধীরে ধীরে ছাদ থেকে নেমে নিজের ঘরে চলে গেল। মা কত করে রাতে খাওয়ার জন্য ডাকলো, সুপ্তি সারাদিন না। সুপ্তির কেমন অদ্ভুত কষ্ট হচ্ছে। আয়নায় নিজের চেহারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখল সুপ্তি। সুপ্তির প্রতিবিম্ব যেন আজ ওকে উপহাস করছে। গায়ের রঙটা আরেকটু সুন্দর হলে কি এমন ক্ষতি হতো? অন্তত পাত্রপক্ষের সামনে এভাবে অপদস্থ হতে হতো না। দীপ্তির কেমন মিশ্র অনুভূতি হচ্ছে। এক মন দিদির জন্য দুঃখ অনুভব করছে, আর এক মন এত ভালো করে বিয়ে হবে দেখে খুশিতে ডগমগ।
আসলে দীপ্তির পড়তে ভালো লাগে না, বিয়ে হলেই পড়া থেকে চিরতরে মুক্তি মিলবে। দিদিটা তো প্রচুর পড়ুয়া, সারাক্ষণ বইয়ের ভেতরে মুখ গুজে বসে থাকে। ওর কি মাথা ব্যথা করে না? সুপ্তিকে পড়তে দেখলে দীপ্তির আজকাল খুব মাথা ব্যথা হয়। তাছাড়া ছোটোবেলা থেকে গায়ের রং সুন্দর দেখে মায়ের আদরটা বেশিই পেয়েছে দীপ্তি। কখনো কোনো কাজ করতে দিত না মা। বিছানায় শুতেই সৌভিকের চেহারা চোখের পাতায় ভেসে উঠল। দীপ্তি খুব লজ্জা পেল। ইস, মানুষটা তখন কেমন ড্যাব ড্যাব করে দীপ্তির দিকে তাকিয়েছিল। দীপ্তি সারা রাত আকাশ পাতাল ভেবেও কোনো কুলকিনারা পেল না। 1 সপ্তাহ নাগাদ দীপ্তির বিয়ে ঠিক হয়েছে। এর মাঝে বাবা মা ঘটা করে সৌভিককে আশীর্বাদ করে বিয়ের দিনক্ষণ পাকা করে এসেছে। একদিন সকালে কোচিং শেষে রাস্তায় নামতে দীপ্তি দেখল সৌভিক বাইকে হেলান নিয়ে দাঁড়িয়ে আছে। পরনে কালো কালারের শার্ট, চোখে কালো সানগ্লাস। দীপ্তি অসময়ে সৌভিককে দেখে শুকনো ঢোক গিলল। রাস্তার অপোজিটে সৌভিককে দেখে খুব লজ্জা লাগছে, আবার ভালোও লাগছে। সৌভিক দীপ্তিকে দেখে বাইক স্টার্ট দিল। দীপ্তির সামনে জোরে ব্রেক কষল। আমায় দেখে পালিয়ে যাচ্ছে বুঝি? দীপ্তির বুকের ধুকপুকানি বেড়ে গেল। এভাবে টলিউডের নায়কদের মন্ত্রে এন্ট্রি নিলে ক্রাশ না খেয়ে থাকা যায়? দীপ্তির বান্ধবীরা ফিসফিস করে বলল, ছেলেটা কে রে দীপ্তি? সৌভিক হেসে দিল, ভুরুজোড়া নাচিয়ে বলল, তুমি ওদের বলনি কেন দীপ্তি? আমি কে? দীপ্তি ঘাবড়ে গেল। সৌভিক বলল, চলো কাছে কোথাও ঘুরে আসি। দীপ্তি সাহস পেল না। সৌভিক বলল, একা যেতে ভয় পাচ্ছ? ওকে, নো প্রবলেম, তোমার দিদিকে ডেকে নাও। দীপ্তি সুপ্তিকে ফোন দিয়ে বলল, দিদি আমার কোচিং সেন্টারের সামনে একটু আসতে পারবি? কেন, আয় না প্লিজ। সুপ্তি বিরক্ত হয়ে বলল, অনেক কাজ পড়ে আছে, আমি এখন যেতে পারবো না। সৌভিক বলল, আমাকে ফোনটা দাও, আমি কথা বলি। দীপ্তি ফোনটা সৌভিকের হাতে দিতে সৌভিক বলল, ভয় পাচ্ছেন? আপনি কে? আমি দীপ্তির হবু বর। আসলে ও আমার সাথে একা একা ঘুরতে যেতে সাহস পাচ্ছে না। আপনি আসলে যাবে? আজব, আমি কেন আপনাদের সাথে যাব? আসলে কি হবে, বোনের সাথে বোন যায় না বুঝি? সরি, অন্যের বোন কি করে জানি না, তবে আমি যেতে পারবো না। আপনার সাথে আমার বিয়ে ভেঙে দীপ্তির সাথে বিয়ে ঠিক হয়েছে বলে আপনি কি কোনোভাবে আমাদের জেলাস ফিল করছেন? অদ্ভুত কথা বলছেন তো আপনি। সাহস থাকলে আসুন তবে। আমার সাহস আছে কি নেই আপনাকে দেখাতে হবে না। অযথা ঘুরিয়ে বেরিয়ে নষ্ট করার মতো সময় আমার কাছে নেই, সরি। কথাটা বলে সুপ্তি ফোনের লাইনটা কেটে দিল। অপমানে সৌভিকের মুখটা থমথমে হয়ে গেল। টিস্যু দিয়ে কপালে ঘাম মুছে নিয়ে সৌভিক বলল, তুমি আমার সাথে ঘুরতে যাবে কি না? দীপ্তির খুব কান্না পেল। বিয়ে ঠিক হয়েছে, 7 দিনও হয়নি। মানুষটি কেমন দীপ্তির ব্যাপারে অধিকার ফলানোর চেষ্টা করছে। দিদিটার সব কিছুতেই বাড়াবাড়ি। এলে কি এমন ক্ষতি হতো? দিদির বোঝা হয়ে গেছে। দিদিটা হিংসে থেকেই মানুষটার সাথে অমন রুক্ষ ব্যবহার করলো। দীপ্তি বুক চিরে দীর্ঘশ্বাস ফেলে সৌভিকের বাইকের পেছনে উঠে বসলো। সৌভিক একটানে একটা নামি দামি কফি শপের সামনে নিয়ে গেল। দীপ্তির বাম হাত চেপে ধরে একটু কফি শপের ভেতরে কোনার টেবিলে গিয়ে বসলো। বলল, তোমার দিদি কি বড্ড অহংকারী, নাকি হিংসের থেকে আমার সাথে খারাপ ব্যবহার করলো? দীপ্তি কীভাবে বলবে ভেবেই পেল না। সৌভিক আবারও বলল, তোমার দিদিকে বলে দিও এসব অহংকারী তোলাবাজ মেয়েকে সৌভিক চৌধুরীর গুনায় ধরে না। এ নিয়েও কী খাবে বলো? দীপ্তি মিনমিন করে বলল, আমি কিছুই খাবো না। কেন খাবে না? তুমিও কি তোমার দিদির মতো ঢঙ্গি নাকি? দীপ্তির মনে মনে দিদির উপর খুব রাগ লাগছে। দিদিটার জন্যই এই মানুষটা কত বাড়তি কথা শুনতে হলো দীপ্তিকে। সৌভিক চট করে দীপ্তির উন্মুক্ত সুন্দর কাঁধে হাত রাখলো। নিচু কণ্ঠে বলল, রাগ করো না। আসলে তোমার দিদির রুক্ষ ব্যবহারে আমার মাথাটা গরম হয়ে গেছিল। অনাকাঙ্ক্ষিত স্পর্শে দীপ্তি কেঁপে উঠল। সৌভিককে হাতটা আলগা করে হওয়ার বদলে ধীরে ধীরে দীপ্তির পিঠে চেপে বসলো। হঠাৎ আগুনের উল্কা এসে গায়ে লাগলো যেন অনুভূতি হয়, ঠিক একই রকম অনুভূতি এই মুহূর্তে দীপ্তির হচ্ছে। দীপ্তি ভীত কণ্ঠে বলল, কী করছেন, ছাড়ুন। কেন, আমার স্পর্শ ভালো লাগছে না তোমার? বিয়ের আগে এভাবে মেলামেশা করা ঠিক না। আশ্চর্য, আমরা কিভাবে মেলামেশা করছি? আমি কি তোমায় নিয়ে শুয়ে আছি? জাস্ট একটু ছোঁয়াছুঁই তো। বিয়ে ঠিক হওয়ার পর এগুলো কমন ব্যাপার। দীপ্তি আর কিছু বলার সাহস পেল না। তবে সৌভিক হাত দীপ্তির গলাবে ধীরে ধীরে নিচের দিকে নামছে। দীপ্তির এত লজ্জা লাগছে, ইচ্ছে করছে মাটির সাথে মিশে যেতে। বিয়ে ঠিক হয়েছে 7 দিনের ব্যবধান, মানুষটা কোথাও নেই, বার্তা নেই, এতটা ঘনিষ্ঠ আচরণ করছে। ভালোভাবে তো এখনও চেনা জানাই হলো না মানুষটার সাথে। শুধু রাতে যা একটু ফোনে কথা হতো। লোকটা 18+ কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রথম 2 দিন খারাপ লাগলো, এখন অবশ্য একটু দীপ্তির ভালোও লাগে। লোকটা দীপ্তির বুকের নরম মাংসপেশিতে মৃদু চাপ দিতে ব্যথায় কুঁকড়ে উঠল দীপ্তি। সৌভিক দীপ্তিকে ছেড়ে দিয়ে কেমন করে যেন হাসলো। নিচু কণ্ঠে বিড়বিড় করে বলল, আমরা কবে ডেটে যাচ্ছি? কোথায় কোথায় বোঝো না?
বিয়ের আগে দুজনে কোয়ালিটি টাইম স্পেন্ড করব, তারপর বিয়ে করব। অসম্ভব, কিছু অসম্ভব না। তুমি যদি দূরে কোথাও যেতে না চাও সমস্যা নেই, আমাদের ফ্ল্যাটে আমরা। দীপ্তি শুকনো ঢোক গিলল, বলল না না। সৌভিক দীপ্তির বাহু শক্ত করে চেপে ধরল, চোখে চোখ রাখলো। কেমন হিংস্র চাহনি। দীপ্তি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না, চোখ নামিয়ে নিল। সৌভিক বলল, তোমাকে দেখার পর থেকে আমার মাথায় জাস্ট আগুন ধরে গেছে দীপ্তি। দীপ্তি ভয়ে ভয়ে বলল, আমি এখন বাসায় যাব। সে তো যাবেই, আরও কিছুক্ষণ থাকো, আমার ভালো লাগবে। আবির চ্যাটার্জি, বয়স 32 ছুঁই ছুঁই, দেখতে লম্বা চওড়া, মেদহীন পেটানো শরীর, দেখেই বোঝা যায় নিয়মিত জিম করে। গায়ের রং শ্যামবর্ণ, তবে চোখ মুখ সুন্দর। মাথায় একগাছি ঝাঁকড়া চুল, স্টাইল করে ছেটে রাখা ডান গালের দাড়িতে ঘন কালো একটা তিল আছে, দেখতে বেশ লাগে। ঢাকায় নিজেদের বড় বড় দুটো শোরুম আছে। 6 বছর আগে পড়াশোনার পাট চুকে বাবার সাথে পৈতৃক ব্যবসা দেখাশোনা করে আবির। ঈদের আগে আগে শোরুমগুলোতে প্রচুর ভিড় হয়। বাসায় ফিরতে ফিরতে গভীর রাত হয়ে যায়। মাকে খাবার টেবিলে খাবার দিয়ে বসে থাকতে দেখে মনটা প্রশান্তিতে ভরে গেল। মুখে হাসি ফুটে উঠল। কৃত্রিম রাগ দেখে আবির বলল, কতবার বারণ করছি না মা তোমাকে? অসুস্থ শরীরে আমার জন্য রাত দুপুরে খাবার নিয়ে বসে থাকার দরকার নেই। তৃণানারী মন খারাপ করে বলল, তাহলে আমাকে একটা বৌমা এনে দে। আবির বুক চিরে দীর্ঘশ্বাস ফেলল, দায়সারাভাবে বলল, একটা বিয়ে করেই শখ মিটে গেছে মা, আর ইচ্ছে নেই। তৃণানারীর মনটা বিতৃষ্ণায় ভরে গেল। চোখ রাঙড়ে বলল, ওই ডাইনিটার জন্য তুই নিজের জীবন কেন নষ্ট করবি বাবা? সব মেয়েরা একরকম হয় না। আমি বেছে বেছে তোর জন্য মিষ্টি একটা বউ এনে দেবো, দেখিস তারপর কি হবে। বিয়ের 2 মাস পেরোতে আমার টাকা পয়সা সোনা দানা চুরি করে বয়ফ্রেন্ডের হাত ধরে রাত দুপুরে পালিয়ে যাবে? বর্তমান জেনারেশনের মেয়েদের প্রতি আমার একদম বিশ্বাস উঠে গেছে। আমি আর বিয়েই করব না। সে দেখা যাবে। ভালো কথা, তোর মেজো পিসি ফোন করেছিল। আবির ভাত খেতে খেতে বলল, কি বলল পিসি? সৌভিকের বিয়ে ঠিক হয়েছে, সামনের মাসে বিয়ে। ভালো, তুই বিয়েতে যাবি না? না মা। কেন বাবা? এত কোলাহল আমার ভালো লাগে না। তা বললে তো হবে না, তোর পিসি বারবার বলে দিয়েছে তোকে সাথে করে নিয়ে যেতে। আবির হাত মুখ ধুয়ে উঠে পড়ল। ঘরে যেতে যেতে বলল, সে দেখা যাবে সারাক্ষণ। আবির প্রায় 200 স্কোয়ার ফিটের ডুপ্লিকেট অ্যাপার্টমেন্টের বাড়িটা ছবির মতো সুন্দর, ঝকঝকে চকচকে। পুরো বাসাটা কাচের জানালা দরজা দিয়ে ঘেরা। নিচতলার একটি ড্রয়িং রুম, একটি রান্নাঘর, আর উপরতলার শয়নকক্ষ। আবিরের শয়নকক্ষের সাথে বিশাল ব্যালকনি পুরোটা জুড়ে বাহারি পদের ফুলের বাগান করেছে আবির। ফুলের গাছের পাশেই একটা টিয়া পাখির খাঁচার ভেতরে বসে লাল রঙা ঠোঁট জোড়া দিয়ে কুটি কুটি করে বনরুটি ছিঁড়ে খাচ্ছে টিয়া পাখি। আবির ব্যালকনিতে আসতে দেখে টিয়া পাখি ডানা ঝাপটে মিষ্টি সুরে বলল, আবির আবির আবির। আবির মুখে হাসি ফুটিয়ে বলল, এগিয়ে গিয়ে বলল, কি খবর বিবিসি? আবির পচা, আবির পচা, আবির পচা। টিয়া পাখিকে বিবিসি বললে টিয়া পাখি রেগে যায় কেন? আবির বুঝে না। তবে পাখিটাকে রাগিয়ে দিতে খুনসুটি করতে বেশ লাগে। আবির একটা সিগারেট দোলনায় শরীর এলিয়ে দিল। বিয়ে ঠিক হওয়ার পর বড় শখ করে দোলনাটা কিনেছিল আবির। বউয়ের সাথে জ্যোৎস্না বিলাস করবে বলে দোলনা এখানেই পড়ে আসে। আফসোস বউটাই চলে গেছে। সিগারেটের নেশা আবির কখনোই ছিল না। পাপড়ি চলে যাওয়ার পর থেকে রোজ রাতে নিয়ম করে 2টো সিগারেট খায় আবির, তারপর ঘুমাতে যায়। মা, আমি দীপ্তির বিয়ের 3 দিন মামার বাড়ি গিয়ে থাকবো। মা আতকে উঠল, বলল, সে কী রে? সুপ্তি বিরক্ত হয়ে বলল, কেন তুমি বোঝো না? দীপ্তি পাশ থেকে বলল, পালিয়ে যেতে চাচ্ছিস দিদি? আশ্চর্য, পালাবো কেন? তাহলে আমার বিয়ের সময় তুই মামা বাড়ি যাবি কেন? এখন কি কাজ তোর ওখানে? সব কৈফিয়ত তোকে দিতে হবে নাকি? কেন সবসময় তুই আমাকে হিংসে করিস দিদি, আমার গায়ের রং ফর্সা বলে? সুপ্তির মনটা খারাপ হয়ে গেল। কৃত্রিম জাহাজ দেখিয়ে বলল, দীপ্তি মুখ সামলে কথা বল। আমার জীবনে গুরুত্বপূর্ণ একটা মোমেন্টে তুই থাকবি না, এটা তো আমি কিছুতেই মেনে নেব না দিদি। তো কি করব? বড় বোন হয়ে ছোট বোনের বিয়েতে সংসারে ঘুরে বেড়াবো? প্লিজ দিদি, এখন যুগ পাল্টেছে। সুপ্তি দীর্ঘশ্বাস ফেলল। তার বোকাশোকা ছোট বোনটার উপর সুপ্তির খুব রাগ হলো, কিন্তু প্রকাশ করল না। সৌভিকের তাকানো কথাবার্তা সুপ্তির ভালো লাগে না, কেমন উগ্র ব্যবহার। সৌভিক ছেলে হিসাবে কেমন আদৌ ভালো করে খোঁজখবর নিয়েছে নাকি কে জানে, নাকি শুধু সুপ্তিকে দেখলে অমন তুচ্ছ তাচ্ছিল্য করে। সৌভিকরা 5 জন বন্ধু মিলে বৃহস্পতিবার অফিস ছুটির পর দেবুর ফ্ল্যাটে মদের আসর বসিয়েছে। সৌভিক পরপর 3 প্যাক খেলো। দেবু গিটারে টুংটাং সুর তুলে বলল, তোর হবু বউয়ের কী খবর সৌভিক? টেস্ট করে দেখেছিস? সৌভিক মুখ খিচিয়ে বলে, ধ্যাত, ছুতে গেলে এমন ভাব করে যেন আমি জামাই না ভাসুর লাগি, অসহ্য।
সবগুলো দাঁত বের করে খিক খিক করে হেসে দিল। সৌভিক বলল, দীপ্তির ভেতরে কোনো তেজ নেই, একদম সহজ সরল, কিন্তু ওর বড় বোনটা অনেক তেজি। প্রথম দিন দেখে বুঝিনি। রিয়ান এক চোখ টিপে বলল, তোর কপাল সৌভিক, একটা বোন বিয়ে করবি, দুটো বোন ভোগ করবে। আহা! সৌভিক কেমন করে যেন হাসলো, বলল, দীপ্তি হবে আমার ঘরে বউ, সুপ্তি হবে আমার গোপন প্রেমিকা। সুপ্তি যদি আমার অফারে রাজি না হয়, ওকে আমি কখনোই বিয়ে করতে দেব না, যত ভালো ঘর থেকে বিয়ের সম্বন্ধ আসুক না কেন। এমন অপবাদ দেব না, পাত্রপক্ষ রাস্তা থেকে পালিয়ে যাবে। হা হা, অভিক বলল, কি এমন দেখলি তোর বড় শালিকার মাঝে? তাছাড়া সুপ্তিকে যদি ভালো লাগে, দীপ্তির সাথে বিয়েটা ভেঙে দে, এখনও সময় আছে। অসম্ভব, আমার দুজনকেই লাগবে। দীপ্তির মতো সহজ সরল মেয়েকে আমার ঘরের বউ হিসাবে লাগবে। রিয়ান বলল, তোর জীবন মামু, মেয়ের বাবা মাগুলো কি বোকারে? সরকারি চাকরি ফ্ল্যাট বাড়ি দেখলে মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায়, কখনো ছেলে স্বভাব চরিত্রের খোঁজখবর নেওয়ার চেষ্টা করে না। এটা অবশ্য ভালোই হয়েছে, না হলে 65% ছেলেকেই বিয়েবিহীন কাটাতে হতো। সৌভিক উঠে বলল, অনেক রাত হয়ে গেছে, এবার আসি রে। অভিক মাতাল হয়ে চিল্লিয়ে বলল, বউ ভাগ দিলি না? তোর শালির ভাগ অন্তত আমাদের দেশ। সৌভিক বাঁকা হেসে মাথা ঝাঁকিয়ে ধীর পায়ে চলে গেল। দীপ্তিকে দেখার পর থেকে রাতে ঘুম হয় না সৌভিকের, পুরো মাথা নষ্ট হয়ে গেছে। কতবার কতভাবে একান্তে সময় কাটানোর জন্য দীপ্তিকে বুঝিয়েছে সৌভিক, ভীতু মেয়েটা আর রাজি হলো না। সৌভিক ঘড়ি দেখল, রাত 1:03। দীপ্তিকে ফোন দিল, 4-5 বার ফোন বেজে বেজে কেটে গেল। যাওয়ার পর দীপ্তি ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করলো। সৌভিক কুশল বিনিময় না করে সরাসরি বলল, আগামীকাল তোমাকে আমার সাথে একটা জায়গায় যেতে হবে। আমার কথা যদি না রাখো, আমি বিয়েই করব না তোমাকে। ভয়ে ভয়ে বলল, এসব কি বলছেন আপনি? সৌভিক নেশা চড়ে গেছে, ভদ্রভাবে কথা বলতে খুব কষ্ট হচ্ছে। সৌভিক নেশা করলে গালি দিয়ে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু হবু বউকে গালাগালি দেওয়া যাবে না। সৌভিক ফিসফিস করে গেল, ভিডিও কলে আসো না জান, তোমাকে মন ভরে দেখব। দীপ্তির খুব কান্না পেল। ভিডিও কলে আসলেই সৌভিক কেমন হিংস্র চাহনি অপালক তাকিয়ে থাকে দীপ্তির বুকের দিকে। তারপর বিরক্ত হয়ে বলে, ওড়নাটা ফেলে দাও, ভালো লাগছে না দেখতে। তারপর আরও অনেক খারাপ খারাপ কথা বলে সৌভিক। সৌভিকের নির্লজ্জ তাকানো কথা বলার ধরন দেখে দীপ্তির আনন্দ হয় না, উল্টো লজ্জায় গা গুলে। দীপ্তি এক পর্যায়ে ফোন কেটে দেয়, মিথ্যে করে বলে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, সরি। এত রাতে দীপ্তি ভিডিও কলে কথা বলার সাহস পেল না, মিথ্যে করে বলল কারেন্ট নেই। মনে মনে খুব খারাপ একটা গালি দিল সৌভিক। এক হাত দিয়ে মাথার চুলগুলো টেনে ধরে কী যেন ভাবলো, বলল, আগামীকাল ঢাকা যাব, তোমাকেও আমার সাথে যেতে হবে। দীপ্তি মিনমিন করে বলল, আমি গিয়ে কি করব? সৌভিক স্বাভাবিক কণ্ঠে বলার চেষ্টা করলো, বিয়ের শপিং করতে যাব দীপ্তি, তোমার পছন্দের সব কিছু কেনাকাটা করব। বাবা মা আমাকে একা ছাড়বে না। বেশ, তবে তোমার দিদিকেও সাথে নিও। আচ্ছা। সৌভিক ফোনটা কেটে দিয়ে কেমন করে যেন হাসলো। তারপর রাত জেগে দীপ্তির শাড়ি পরা একটি ছবি এডিট করে নগ্ন একটা শরীরে বসিয়ে তার মন ভরে দু চোখ জুড়িয়ে দেখতে লাগলো। সকালে ঘুম থেকে উঠে সুপ্তির হাতে হাতে অনেক কাজ এগিয়ে দিল দীপ্তি। সুপ্তি বেশ অবাক হলো, ভুরজোড়া নাচিয়ে বলল, কিরে, ঘটনা কি? সৌভিক কেন যেন দু চোখে দেখতে পারে না দিদি। সৌভিকের সাথে ধাক্কা যাওয়ার ব্যাপারে কীভাবে যে দিদিকে রাজি করাবে বুঝতে পারছে না দীপ্তি। কিন্তু দীপ্তি তো বিয়ের আগে একা একা সৌভিকের সাথে মরে গেলেও কোথাও যাবে না। প্রথমবার খুব শিক্ষা হয়েছে। দীপ্তিকে গভীর মনোযোগ দিয়ে কিছু ভাবতে দেখে সুপ্তি দীপ্তির কাঁধে একটা হাত রাখলো। চিন্তিত হলে বলল, কি হয়েছে রে, মুখটা এমন শুকনো লাগছে কেন? দীপ্তি কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমার একটা কথা রাখবি দিদি, প্লিজ, না করিস না। দীপ্তি সুপ্তি দীর্ঘশ্বাস ফেলে বলল, বল, আমার গা ছুঁয়ে আগে কথা দে। সুপ্তি বিরক্ত হয়ে বলল, এত ঢং না করে বল তো প্লিজ দিদি। আচ্ছা, কথা দিলাম, তোকে আমার সাথে আজ একটু ঢাকায় যেতে হবে। কেন? বিয়ের মার্কেট করতে। আর কে যাবে? সৌভিক সাথে যাবে। অসম্ভব, আমি যাব না। তুই কিন্তু আমায় কথা দিয়েছিস দিদি। সুপ্তির মাকে ডাকলো, বলল, ওমা, তুমি না দীপ্তির বিয়ের কেনাকাটা করার জন্য ঢাকা যেতে চেয়েছিলে? হ্যাঁ তো, দীপ্তির হবু বর অফার দিয়েছে, তারা বিয়ের কেনাকাটা করতে ঢাকা যাবে। আমাদের বাড়ি থেকে কেউ যাবে নাকি? গেলে তাদের সাথে যেতে বলে। এক হিসাবে ভালোই হবে মা, তোমার হবু জামাইয়ের বডির মাপ নিয়ে এই সুযোগে তার জন্য জামা জুতো কিনতে পারবে। মা সরল মনে বলল, তাহলে তো ভালোই হলো। এই দীপ্তি, তুই সৌভিককে ফোন করে বলে দে আমরা যাব। আচ্ছা মা। সৌভিককে ফোন দিয়ে দীপ্তির সাথে মা দিদি যাওয়ার কথা বলতেই সৌভিক খেপে গেল। রাগে দাঁত কিরমির করে বলল, তুমি কি গবেট দীপ্তি? তোমার মা কেন আমাদের সাথে যাবে? আশ্চর্য। দীপ্তির মন খারাপ করে বলল, তাহলে কি মাকে মানা করে দিব? সৌভিক মৃদু ধমক বলল, খবরদার,
আচ্ছা রেডি হয়ে নাও তোমরা, আমি আসছি। সৌভিক একা এলো না, বুদ্ধি করে মা আর মাসিমণিকে সাথে নিয়ে এলো। তারপর সবাই মিলে একটা মাইক্রোবাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। আর মাত্র 9 দিন পর বিয়ে, অনেক কাজ পড়ে আছে, এর মাঝে সময় বের করে আর ঢাকা আসা সম্ভব না। আজকেই কেনাকাটা শেষ করতে হবে। তাই বিয়ের শপিং করতে করতে অনেক রাত হয়ে গেল। বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, তাই ওরা আর রিস্ক নিল না। রাতটা সৌভিকের মামার বাসায় থেকে যেতে বাধ্য হলো। ফোন করে এক ফাঁকে টিনা রানীকে বলে দিয়েছে সুমিত্রা। অনুমানিক রাত 12টার দিকে ওরা আবিরদের বাসায় পৌঁছলো। সবাই বাইরে থেকে ডিনার করে এসেছে, সারাদিন ঘোরাঘুরি করে সবাই খুব ক্লান্ত। কুশলাদি করে শুতে গেল সবাই। সুপ্তি ওয়াশরুমে গেছিল, গা ম্যাচ ম্যাচ করছে। স্নান সেরে বের হলো। তখন ফ্রেশ হয়ে একটা ঘুম হবে, তার আগে 1 কাপ চা পেলে মন্দ হতো না। অচেনা বাড়িতে কার কাছে চা চাইবে, লজ্জা লাগলো। এসে দেখলো বসার ঘরে কেউ নেই, সবাই শুতে গেছে। একজন মধ্যবয়স্ক মহিলা, সম্ভবত এই বাড়িতে কাজ করে। পোশাক দেখে তো তাই মনে হচ্ছে। সুপ্তি মহিলাকে ইশারায় ডেকে ইতস্তত করে বলল, শুভ কোথায়? সিঁড়ি দিয়ে উপরে চলে যান, ডান দিকের ঘরের আপনাকেও শোবার ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা। সুপ্তি উপরে এসে দুটো দরজা দেখে দ্বিধায় ভুগছে, কোন ঘরে যাবে বুঝতে পারছে না। একটা ঘরের দরজার সামনে ফাঁকা দেখে আস্তে করে ঢুকে গেল। ঘরটা বেশ অন্ধকার, তবে ব্যালকনিতে টিমটিম করে হলদে রাঙা আলো জ্বলছে। ঘরের ভেতরে বেরি ফুলের ঘ্রাণে মমা করছে। এই ঘরে কাউকে না দেখে চলে যেতে নিল দীপ্তি। তখনই শুনতে পেল কেউ কণ্ঠে খুব দরদ ঢেলে গিটার বাজিয়ে গান গাইছে। সুপ্তি থমকে গেল, গানের উৎস খুঁজতে ঘুরে দাঁড়ালো। বড় সাহস সঞ্চয় করে 1 পা 2 পা করে ধীর পায়ে ব্যালকনির দিকে হেঁটে গেল। হলদে আলোতে একজন যুবক গিটার বাজিয়ে চোখ জোড়া বন্ধ করে এক মনে গান গাইছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ছাদ এসে যুবকের চোখ মুখ আলতো করে ভিজিয়ে দিয়ে যাচ্ছে। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো, এক বর্ষায় যদি মন কাঁদে তুমি চলে এসো, তুমি চলে এসো। এত মিষ্টি গান, সুপ্তি মুগ্ধ হয়ে দরজায় হেলান দিয়ে এক মনে গান শুনল। কে? আবিরের ডাকে ঘোর কাটল সুপ্তির। কাপা কাপা কণ্ঠ বলল, আমি সুপ্তি। আবির বেশ অবাক হলো। কে এই মেয়ে? সদ্য স্নান করে বোধহয় এখন কোমর পর্যন্ত ছুঁই ছুঁই সুন্দর চুলগুলো দিয়ে টপ টপ জল ঝরে পড়ছে। মেয়েটার কোমল স্নিগ্ধ মায়াবী মুখ জুড়ে অন্যরকম মাদকতা বিরাজ করছে। এত স্নিগ্ধ, এত কোমল, এত মায়াকারা মুখখানি সচরাচর দেখা যায় না। টিয়া পাখির ডানা ঝাপটে লাল ঠোঁটজোড়া নেড়ে নেড়ে বলল, মিষ্টি সুরে বলল, আবিরের বউ, আবিরের বউ, আবিরের বউ। দুজনে চমকে উঠল। সুপ্তির বুকের ভিতরে কি যেন কামড়ে ধরল। হাত পা অসম্ভব কাঁপছে। অতিরিক্ত লজ্জায় মাথা নিচু করে ফেলল সুপ্তি। আবির টিয়া পাখিকে মৃদু ধমককে বলল, চুপ, বিবিসি। টিয়া পাখি ঠোঁট নেড়ে সুর করে বলল, আবির পচা, আবির পচা, আবির পচা। আবির সে কথা পাত্তা দিল না। ঘরের লাইট জ্বেলে দিয়ে বিনয়ের সুরে বলল, আপনি বোধহয় ভুল করে আমার রুমে ঢুকে পড়েছেন। পাশের ঘরে অতিথিদের শুতে দেওয়া হয়েছে। সুপ্তি গুটি গুটি পায়ে চলে গেল। লজ্জায় আর বলা হলো না মানুষটার গানের গলা অসম্ভব সুন্দর। সুপ্তি রাতের একটু ঘুম হলো না, বারবার আবিরের বলা গানের লাইনগুলো কানে বাজছে। খুব প্রিয় একটা গান, মন খারাপ থাকলেও বা বৃষ্টি হলো প্রায় এই গানটা তন্ময়ের হয়ে শুনে সুপ্তি। কণ্ঠে এত দরদ ঢেলে কার জন্য গান গাইছিল মানুষটা? নিশ্চয় তার প্রেমিকার জন্য। সুপ্তি খুব ইচ্ছে করছে ওই জাদুঘরি কণ্ঠে আর একটা গান শুনতে। সুপ্তির এই স্বপ্ন কি এক জীবনে পূর্ণ হবে? কী খবর, শুনলাম বিয়ে করছো? হ্যাঁ, বিয়ে করব, তাতে তোমার কি? আমার আবার বিয়ে? এমনি বললাম। তা বউ নিয়ে কতদিন সংসার করবা? কৃষ্ণার গা জ্বালানো কথা শুনে সৌভিক মেজাজটা বিগড়ে যাচ্ছে। প্রায় 1.5 বছরের মতো লিভ ইন রিলেশনে আবদ্ধ ছিল ওরা দুজন। তারপর কৃষ্ণা সৌভিকের চরিত্রের দোষ নিয়ে ছেড়ে গিয়ে অন্য কোথাও বিয়ে করছে। সৌভিক এতে অবশ্য কিছু যায় আসে না। ভাত ছিটালে যেমন কাকের অভাব হয় না, টাকা ছিটালেও নারীর অভাব হয় না। সৌভিক যে ছাত্রজীবনে কৃষ্ণার সাথে দীর্ঘদিন লিভ ইন রিলেশনে ছিল কথাটা সৌভিকের পরিবারের কেউ জানে না, শুধু মা জানে। এতে অবশ্যই ভালোই হয়েছে। বিয়ের বাজারে বেশ ডিমান্ড সৌভিকের। ছাত্র ভালো হওয়ায় ভালো কলেজ, ভালো ভার্সিটি, ভালো চাকরি পেতে খুব একটা বেগ পেতে হয়নি। দীপ্তির মতো সুন্দরী একটু বোকাশোকা বউ পেলে আর কি লাগে জীবনে। সৌভিকের খুব ইচ্ছে ছিল বিয়ের আগে একান্তে দীপ্তির সাথে কিছুটা স্পেশাল সময় কাটানো। অন্তত টেস্ট করে দেখা উচিত মেয়েটা আদৌ ভার্জিন কিনা। মন বলে দীপ্তি ভার্জিন, কিন্তু যেখানে নিজেকে বিশ্বাস করে না সৌভিক, দীপ্তিকে বিশ্বাস করবে কিভাবে? পুরুষ মানুষ যতই স্বভাব বা চরিত্র খারাপ থাকুক, বিয়ের বাজারে সবাই ভার্জিন মেয়ে খুঁজে। তাই তো এদেশের অধিকাংশ পুরুষ উত্তাল প্রেম করার পরও নিজের প্রেমিকাকে বিয়ে করতে চায় না। ঠিকই বাবা মার পছন্দে বিনা বাক্যে অল্প বয়সী মেয়েকে বিয়ে করে নেয়। কী হলো,
আমার কথা শুনতে পাচ্ছ সবিক? সবিক দাঁত খিচিয়ে বলল, মাঝরাতে বালির প্যাচাল পাড়ার জন্য ফোন দিয়েছো না? কৃষ্ণা হাসলো, কণ্ঠে খানিক তাচ্ছিল্য ফুটিয়ে বলল, যদি তোমার হবু বউ কোনোভাবে জানতে পারে দীর্ঘদিন বিয়ে না করেও তোমার সাথে সংসার করেছে অন্য একটা মেয়ে, তাহলে তোমাদের বিয়েটা আদৌ হবে তো সৌভিক? সৌভিক একটুও ভয় পেল না, উল্টে কৃষ্ণাকে শাসিয়ে বলল, খবরদার কৃষ্ণা, আমার হবু বউ তো দূর, শ্বশুরবাড়ি কেউ যদি ভুলেও জানতে পারে আমার চরিত্র খারাপ, আমি তোমাকে জাস্ট নিজের হাতে খুন করে ফেলবো। তুমি যে আমাকে এতক্ষণ ধরে ভয় দেখানোর চেষ্টা করছো, সব তো আমার ফোনে রেকর্ডিং করা হয়েছে। রেকর্ডিং ক্লিপটা পাঠাবো নাকি তোমার বরকে? স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করছো, সুখে সংসার করো। আমাকে চটিয়ে দিয়ে শুধু শুধু নিজের সংসারে অশান্তি ডেকে এনো না। আমি সুখী না হলে কাউকে সুখী হতে দিব না, কাউকে না, মাইন্ড ইট। কথাগুলো বলে সৌভিক লাইনটা কেটে দিল। খুব ইচ্ছে ছিল আজ রাতে কিছু সময় দীপ্তির সাথে একান্তে কাটানো, কিন্তু অসময়ে কৃষ্ণার ফোন কল পেয়ে সব ইচ্ছে মাটি হয়ে গেল। মনটা বিতৃষ্ণায় ছেয়ে গেল। কৃষ্ণা ভালোই প্যারা দিবে মনে হচ্ছে। না, এর একটা শক্তপোক্ত ব্যবস্থা নিতে হবে। খুব ভোরে সুপ্তির ঘুম ভাঙল। গতকাল রাতে ভেজা চুলে শুয়ে থাকার কারণে মাথাটা ভার ভার লাগছে, কেমন গুমোট ভাব ও ব্যথা করছে। এক কাপ চা না খেলে চলবে না। মাকে ডাকতে ইচ্ছা করছে না। সুপ্তি একাই বিছানা ছেড়ে উঠে গেল। সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখলো একজন মহিলা রান্না করছে, আরেকজন কেটে কুটে দিচ্ছে। সম্ভবত দুজনে কাজের লোক। এ বাড়িতে মানুষরা বোধহয় নিজে হাতে রান্না করে না। কি জানি বাবা, বড় লোকদের বড় বড় ব্যাপার। সুপ্তি তো মায়ের হাতের রান্না কিংবা নিজের হাতে রান্না করা খাবার না খেলে মুখে রুচে না। সুপ্তি এগিয়ে গিয়ে বলল, আমি একটু চা খাবো। মাঝবয়সী মহিলা বলল, কী চা খাবেন ম্যাডাম, আমি বানাই দিই। সুপ্তি ইতস্তত করে বলল, কিছু মনে না করলে আমি বানিয়ে খাই। আচ্ছা এদিকে আসেন ম্যাডাম, আমি বইলে দিতেছি কোথায় কি রাখা। সুপ্তি একটা পাত্রে গরম চায়ের জল গরম করে দিল। তাতে আদা কুচি কুচি, সামান্য লেবু কুচি কুচি, অল্প একটু কালো জিরে, অল্প এক চিমটে নুন, পরিমাণ মতো চিনি দিয়ে জ্বালাতে লাগলো। পাশে দাঁড়ানো মহিলা বেশ অবাক হলো, বলল, কিছু মনে না করলে এই চাটা একটু বেশি কইরা বানান ম্যাডাম। আসলে আবিদ্যা আর গিন্নিমা এই চা খাইতে পছন্দ করেন। সত্যি মিষ্টি করে এক্ষুনি হাসলো, মাথা নেড়ে বলল, আচ্ছা বানিয়ে দিচ্ছি। তিনারানি ডায়াবেটিসের রোগী, রোজ ভোরবেলা ও বিকেলবেলা নিয়ম করে দুবেলা হাঁটতে যেতে হয়। কাছে একটা পার্ক আছে। আজ হেঁটে এসে ক্লান্ত হয়ে সোফায় বসলো। জুতোর ফিতে খুলতে খুলতে বেখেয়ালি রান্নাঘরের দিকে তাকালো। খুব অবাক হয়ে তাকিয়ে রে টিনারানি। একটা অল্প বয়সী মেয়ে কোমরে ওড়না গুজে এক মনে কাপে চা ঢালছে। কখনো বা কপালে ছড়িয়ে ছিটিয়ে থাকা এলোমেলো চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিচ্ছে। দৃশ্যটা দেখতে এত ভালো লাগলো তিনারানির। এই মিষ্টি মেয়েটা কে? গতকাল রাতে দেখেছে বলে তো মনে পড়ে না। না, কি ভালো করে দেখা হয়নি। তিনারানি বলল, দোলা আমার চাটা চট করে নিয়ে যা। দোলা চায়ের কাপ তিনারানির হাতে তুলে দিল। তিনারানি চায়ের কাপে চুমুক দিয়ে আবের চোখ বুঝে ফেলল। বহুদিন এত স্বাদের চা খাওয়া হয় না। দোলা চা বানায় একটু ভালো হয় না। নুন বেশি দিলে চিনি কম, চিনি বেশি দিলে আদা কুচি কম, মোট কথা খাওয়াই চলে। আজকের চাটা একদম পারফেক্ট হয়েছে। গরম ধোয়া ওঠা চায়ে ফু দিয়ে চুমুক দিতে এত ভালো লাগছে। তিনারানি বলল, চাটা কে বানিয়েছে দোলা? দোলা হাত উঁচিয়ে সুপ্তিকে দেখালো, বলল, ওই দিদিমণি বানিয়েছে। তিনারানি বলল, আবির বোধহয় এতক্ষণ ঘুম থেকে উঠে গেছে। আবিরের জলখাবার দিয়ে আয়, সাথে স্পেশাল চাটাও দিস। আচ্ছা গিন্নিমা। সুপ্তি ধীর পায়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। এক কাপ চা অন্য হাতে নিয়ে কোমরে গুজে রাখা ওড়নাটা ঠিক করে নিল। তিনারানি বিনয়ের সুরে বলল, তোমার নাম কি মামুনি? বসো প্লিজ। সুপ্তি মিষ্টি করে একটুখানি হাসলো। আন্টিটা অনেক ভালো, দেখেই বোঝা যাচ্ছে। বড়লোক হলে বিন্দুমাত্র অহংকার নেই। সুপ্তি ধীর কণ্ঠে বলল, সুপ্তি মজুমদার। বাহ, কোন ক্লাসে পড়ছো? অনার্স 3য় বর্ষের ছাত্রী। গল্প উপন্যাস পড়ো মামুনি? হ্যাঁ। সূচক মাথা নেড়ে বলল, অবসরে পড়ি আন্টি। কোন লেখকের বই পড়তে বেশ পছন্দ করো? সমরেশ মজুমদার। তিনারে হেসে বলল, আমার পছন্দের লেখক রবি ঠাকুর। সুপ্তি বেশ অবাক হলো, বলল, আপনিও গল্প পড়েন আন্টি? আগে প্রচুর পড়তাম, এখন তুলনামূলক কম। ও, সৌভিকের হবু বউয়ের সম্পর্কে তুমি কি হও? সুপ্তি নিচু কণ্ঠে বলল, বড় বোন। তিনারানি বেশ অবাক হলো। সুমিত্রা ফোনে বলেছিল অবশ্য, বড় বোনকে দেখতে গিয়ে ছোট বোনের সাথে সৌভিকের বিয়ে ঠিক করে এসেছে। বড় বোনের গায়ের রং না কি কালো, দেখতে সুন্দর না। এই মেয়ের গায়ের রং যদি কালো হয় আর চেহারা যদি অসুন্দর হয়, তাহলে সুন্দর কাকে বলে? এত লক্ষ্মীমন্ত মেয়েকে ওরা রিজেক্ট করে এসেছে। ভাবতেই তিনারানি মনটা খারাপ হয়ে গেল। আবির মায়ের পাশে এসে বসলো, বলল, চাটা কে বানিয়েছে গো মা? অন্যরকম টেস্ট পেলাম। সুপ্তি আবিরকে দেখে নড়ে চড়ে বসলো। গত রাতে বেহায়ার মতো আবিরের ঘরে গিয়ে দাঁড়িয়েছিল। ভাবতেই লজ্জায় গায়ে কাটা দিয়ে উঠল। তিনারানি সুপ্তির দিকে তাকিয়ে বলল, সুপ্তি মামুনি বানিয়েছে। আবির সুপ্তির দিকে এক পলক তাকিয়ে বলল, বাহ, উনি দারুণ চা বানায় তো।
সুপ্তি অন্যদিকে তাকিয়ে লাজুক হাসলো। আবির আর সুপ্তিকে পাশাপাশি বসে থাকতে দেখে খুব সাবধানে অন্যরকম একটা ভাবনা টিনারানির মস্তিষ্কে ঢুকে গেল। দুজনকে বেশ মানিয়েছে। এরকম একটা মিষ্টি মেয়ে তো টিনারানি আবিরের বউ করার জন্য খুঁজছিল। টিনারানি উঠে দাঁড়ালো, যেতে যেতে বলল, তোরা গল্প কর, আমি ওই দিকটা দেখে আসি রান্না কতদূর। আবির সুপ্তির দিকে তাকিয়ে চায়ে চুমুক দিল। মেয়েটার মুখে মায়া মায়া ভাব আছে। পদ্মপুকুরের মতো স্বচ্ছ টলমলে চোখ দুটো বিষাদের ছায়া, মাথায় এলোমেলো এক কাজে চুলে হাতে করে খোপা করে রেখেছে। কিছুটা অবাধ্য চুল কপালে লুটোপুটো খাচ্ছে। এতে যেন মায়াবী চেহারা সৌন্দর্য শতগুণ বেড়ে গেছে। এই সৌন্দর্য চট করে চোখে পড়ে না, গভীর মনোযোগ দিয়ে দেখতে হয়। এই মায়াবী চেহারায় শ্যামকন্যাকে যদি জীবনানন্দ দাশ দেখত, তাহলে এক বসাতে নিশ্চিতে কয়েকশো কবিতা লিখে ফেলতে পারত। আবির জীবনানন্দ দাশের একটা কবিতা মনে মনে আওড়ালো। চুল আর কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবন্তীর কারুকার্য, অতিদূত সমুদ্র পার, হাল ভেঙে যে নাবিক হারিয়েছে দশা। সবুজ ঘাসের দেশ যখন যে চোখে দেখে দারুচিনির দ্বীপের ভেতর। শেষ লাইনটা আবির একটু জোরেই বলে ফেলল। সুপ্তি ইতস্তত করে বলল, জি, আমাকে কিছু বললেন? আবির মাথা চুলকে এসে বলল, না না না, আপনাকে কিছু বলিনি, আমি একটা কবিতা আবৃত্তি করার চেষ্টা করছিলাম। এ নিয়ে আপনি মেয়ের পক্ষের লোক, রাইট? হ্যাঁ। বোনের কী হন আপনি? বড় বোন। গুড। পড়াশোনার কি ক্ষতি হবে ভেবে আগে বিয়ে করেননি, তাই তো? সত্যি স্মিত এসে বলল, না, আপনার ভাই রিজেক্ট করছেন। আবিরের মনটা খারাপ হয়ে গেল। এত মিষ্টি একটা মেয়েকে সৌভিক কেন রিজেক্ট করলো? আর মেয়ের বাবা মাইকে বা কেমন? যে ছেলে বড় মেয়েকে রিজেক্ট করছে, সেই ছেলের ছাত্রেই কেন ছোটো মেয়ের বিয়ে দিচ্ছে? অবশ্যই এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে আবিরের কিছু বলা ঠিক হবে না। আজ শুক্রবার, আবিরের শোরুম বন্ধ। সকাল সকাল জলখাবার খেয়ে চলে যেতে চেয়েছিল। আবিরের মা দুপুরে না খাইয়ে কিছুতেই ছাড়বে না। সৌভিক বেলা 10টার দিকে আবিরের ঘরে গিয়ে বলল, ব্রো, চলো কোথা থেকে ঘুরে আসি, এইভাবে ঘরে বসে থাকতে ভালো লাগছে না। কোথায় যাবে? লেকের পাড়ে চলো। একটা কথা ব্রো, আমি কিন্তু একা যাব না, দীপ্তিকে সাথে নিয়ে যাব। এখানে আসার পর থেকে আমার হবু বউটাকে কাছেই পাচ্ছি না। আবির হেসে দিল, বলল, তাহলে তোরা দুজনে গিয়ে ঘুরে আয়, তোদের মাঝে আমাকে টানছিস কেন? না, তোমাকে সাথে নিয়ে যাব। দীপ্তি আমাকে একটু বিশ্বাস করে না, জীবনে একা আমার সাথে যাবে না। নিশ্চিত ওর গোয়েন্দা দিদিকেও সাথে নিয়ে যাবে। আবির বিড়বিড় করে বলল, সুপ্তিও যাবে? কিছু বললে ব্রো? কিছু না, তুই যা, আমি রেডি হয়ে আসছি। আবির কালো কালারের শার্ট পরল, সাথে ম্যাচিং দেখে ডান হাতে ঘড়ি, চোখে রোদ চশমা পরে চুলগুলো হাত দিয়ে ঠিক করে নিল। তারপর গাড়ির চাবিটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে এলো। ততক্ষণে ওরা চলে এসেছে। সুপ্তিকে দেখেই মনে হচ্ছে ওর একটু আসার ইচ্ছে ছিল না। ছোটো বোন জোর করে সাথে নিয়ে এসেছে। কেমন ছোটো বোন বড় বোনের হাত ধরে মোচড়ামুচড়ি করছে, যেন হাত ফসকে পালিয়ে না যেতে পারে। আবির বেখেয়ালি হেসে দিল। সুপ্তির পরনে টপের সাথে লং স্কার্ট, গলায় ওড়না পেঁচানো, মুখে কোনো প্রসাধনীর ছোঁয়া নেই, চুলগুলো উঁচু করে বাঁধা, কপালের মাঝখানে একটা কালো টিপ। চুলগুলো ছেড়ে দিলে বোধহয় আরও দেখতে বেশি ভালো লাগতো। আবির গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসলো। সৌভিক আবিরের পাশে বসলো। পিছনের সিটে দু বোন বসলো। আবির একটু পরপর লুকিং গ্লাসে সুপ্তিকে দেখছে। কখনো বা চোখে চোখ পড়ে গেল। লাজু ঘেঁষে দ্রুত চোখ সরিয়ে নেয়। এদিক সেদিক তাকিয়ে ব্যর্থ হয়। আবারও অবাধ্য চোখ জোড়া সুপ্তির মায়াবী মুখ পানে চলে যায়। এই মেয়েটাকে ঠিকভাবে চেনেও না আবির, তারপরও তাকিয়ে থাকতে এত কেন ভালো লাগছে জানা নেই। ধানমন্ডি লেকের পাড়ে এসে সৌভিক দীপ্তিকে কাঁধ জড়িয়ে ধরল। গল্প করতে করতে অন্য পাশে চলে গেল। আবির ধীর পায়ে সুপ্তির পাশাপাশি হাঁটছে। ঝিরি ঝিরি বাতাস বইছে জলের ঢেউয়ের সাথে। অজস্র ঝরে যাওয়া কৃষ্ণচূড়া ফুলের ভেসে বেড়ানো দেখে সুপ্তির মুগ্ধ দৃষ্টিতে তাকালো। আবির নিঃশ্বাস বন্ধ করে এক পলক সুপ্তির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকালো। আজ যেন বাতাসে অন্যরকম মাদকতা বিরাজ করছে। বিড়বিড় করে বলল, অমন করে কি দেখেছ মেয়ে? তুমি কি জানো এই অবহেলা ঝেড়ে যাওয়া কৃষ্ণচূড়া ফুলের চেয়েও শতগুণে সুন্দর তুমি? দূর থেকে আবিরের সাথে সুপ্তিকে হেসে হেসে কথা বলতে থেকে সৌভিকের কেমন যেন লাগলো। সৌভিক আরও একটু গভীরভাবে ওদের দিকে তাকালো এবং একই সাথে খেয়াল করলো সুপ্তির মুখখানি মায়াকার, অসম্ভব সুন্দর চোখ মুখ। এত নিখুঁত মিষ্টি চেহারার মেয়ে সচরাচর দেখা যায় না। আশ্চর্য! সুপ্তির সুপ্ত সৌন্দর্য সৌভিক আগে কেন খেয়াল করেনি? সৌভিকের বুকের ভেতরটা খুব সাবধানী হয়ে কি যেন উল্টো পালট হয়ে গেল। মাথা ফাঁকা ফাঁকা লাগছে। আবিরের সাথে সুপ্তিকে দেখে হেসে হেসে কথা বলতে দেখে অসহ্য লাগছে। মনের ভিতরে ভিতকুটে অনুভূতি অনুভব হচ্ছে।
এই মুহূর্তে কী যে ইচ্ছে করছে সৌভিক নিজেও জানেন। রোদের তীব্রতা বাড়ছে, সুপ্তির স্নিগ্ধ কোমল মায়াবী শ্যামবর্ণ মুখ জুড়ে বিন্দু বিন্দু ঘামের কণা জমছে। কখনো বা সুপ্তি বিরক্ত হয়ে ডান হাতের উল্টো পিঠ দিয়ে নাকের ডবায় ঘামটুকু মুছে নিচ্ছে। এত কাছ থেকে সেই দৃশ্য দেখে খুব সাবধানে আবিরের বুকের ভিতর কী যেন একটা কামড়ে ধরল। একজন অবিবাহিত মেয়েকে নিয়ে এসব ভাবা একদম ঠিক না। আবির বেশ বুঝতে পারছে, কিন্তু অবুঝ মনকে সামলে রাখা সাধ্যিকার। মন মস্তিষ্ক নীরব যুক্তিতর্কে বারবার মস্তিষ্ক পরাজিত হয়ে পরিণত বয়সে এসে এই পরাজয় কিছুতেই মেনে নিতে পারছে না আবির। বাসায় যাব আমরা কখন? সুপ্তি আবিরের দিকে এক পলক তাকিয়ে প্রশ্ন করলো। আবির চোখ তুলে তাকাতে এই প্রথম চার চোখের মিলন হলো, এবং একই সাথে খেয়াল করলো সুপ্তির দৃষ্টিতে কিছু একটা বিশেষত্ব আছে। এই গভীর দৃষ্টিতে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। কেমন চোখের কোণে জল জমে গেল। আবির অন্যদিকে তাকিয়ে বড় করে দম ছাড়লো, বলল, এই তো। সৌভিককে ডাকতে হলো না, দীপ্তিকে নিয়েই চলে এলো। বলল, চলো ব্রো, বাড়ি যাব। আবির বলল, কিছু খাবি না? সৌভিক দায়সারা বলল, না, একবারে ভাত খেয়ে রওনা দিব। ওরা চলে গেলে তো সুপ্তি চলে যাবে। কথাটা ভাবতে আবিরের খুব অসহায় বোধ করলো। এই স্বল্প পরিচয় মেয়েটা লুকিয়ে চুকিয়ে এত দেখেছে আবির, কিছুতেই মন ভরছে না। আবির হাঁটতে হাঁটতে গলার সুর টেনে দুটো লান গাইল। ওই দুটি চোখ যেন জলে ফোটা পড়ত। সৌভিকের মনটা বিতৃষ্ণায় ভরে গেল। সদ্য প্রেমে পড়লে যেমন চোখে মুখে রঙিন কিংবা লাজুক আভা ফুটে, আবিরের চোখে মুখে সুপ্তিকে দেখার পর থেকে এরকম লালচে আভা ফুটেছে। একজন ছেলে হয়ে আরেকজন ছেলের এই দৃষ্টি চট করে সৌভিকের চোখে ধরা পড়ল। এই মুহূর্তে এত বাজে অনুভূতি হচ্ছে, ইচ্ছে করছে সব কিছু লণ্ডভণ্ড করে দিতে। পৃথিবী থেকে মেয়ের অভাব পড়েছে। এত মেয়ে রেখেও ব্রো কেন সুপ্তিকেই পছন্দ করলো? দীপ্তির গায়ের রং ধবধবে ফর্সা। এই সৌন্দর্য সুপ্তির মায়াকারা চেহারার কাছে বড্ড স্লান লাগছে। দীপ্তিকে সহ্য হচ্ছে না। বিয়ে করবে না সৌভিক, কিছুতেই দীপ্তিকে বিয়ে করবে না। সৌভিকের সুপ্তিকে চাই, সারা জীবনের জন্য শুধু সুপ্তিকে চাই। দীপ্তির সৌন্দর্যের মোহে পড়ে বড্ড ভুল করেছে। ক্ষণিকের মোহ কেটে যেতেও সময় লাগেনি। সুপ্তি চলে যাওয়ার দৃশ্য খুব কাছ থেকে দেখলো আবির। অবুঝ মন চিৎকার করে বলছে, প্লিজ যেও না সুপ্তি, আমার চোখের সামনে আর একটু সময় থেকে যাও প্লিজ। মুখে কুলু বেটেছে, ঠোঁট নেড়ে যে বাই বলবে সেই শক্তিটুকু শৈল অবশিষ্ট নেই। সুপ্তিকে থেকে যেতে বললে কিসের অধিকার? আবিরের পরিণত বয়সে অতলে লুকিয়ে থাকা অবুঝ মনটা যতই অশান্ত, চোখ দুটো ততটাই শান্ত স্থির। সুপ্তিদের মাইক্রোবাসটা যখন ওদের অ্যাপার্টমেন্ট ছেড়ে সাই করে চলে গেল, তখন দুপুরের কড়া রোদ সরে গিয়েছে, প্রকৃত শীতল ছায়া বিরাজ করছে। বাতাসে শুকনো পাতাগুলো উঠছে। আবির ব্যালকনিতে মনমরা হয়ে চুপটি করে বসে আছে। দৃষ্টি পিছঢালা রাস্তার চলন্ত গাড়িটার দিকে স্থির। গাড়িটা একসময় আবিরের দৃষ্টির বাইরে চলে গেল। সেদিকে তাকিয়ে বুক চিরে গভীর দীর্ঘশ্বাস ফেলল আবির। অপরিচিত একটা মেয়ের জন্য এত কেন মন খারাপ হচ্ছে? কারণ জানে না আবির, পাপটি চলে যাওয়ার দিনেও এতটা কষ্ট অনুভব হয়নি। যেন হাঁপ ছেড়ে বেঁচেছিল আবির। তবে আজ কেন এমন অসহ্য অনুভূতি হচ্ছে? বুকের ভেতরে তীব্র যন্ত্রণা হচ্ছে। বাড়িতে বোমা ফাটালে এতটা চমকাতো না সুমিত্রা, যতটা চমকালো এই মুহূর্তে সৌভিকের কথা শুনে। ছেলেটা কি তবে পাগল হয়ে বড় বোনকে দেখতে গিয়ে ছোট বোনকে পছন্দ করলো, এখন আবার বলছে ছোট বোনকে না বড় বোনকে বিয়ে করবে সৌভিক। অথচ বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে সৌভিক দীপ্তির ছবি। বিয়ের কার্ডে কনের নামের জায়গায় দীপ্তির নাম জলজল করছে। সবচেয়ে বড় কথা, কার্ড কম বেশি আত্মীয় স্বজন পরিচিত সবাইকে বিলি করা হয়েছে। এখন পাত্রী বদল করলে লজ্জার শেষ থাকবে না। সৌভিক যে সম্পর্কে বেশ অবগত সুমিত্রা। অমন করে কি দেখছো মা? বললাম তো দীপ্তিকে বিয়ে করবো না, আমার সুপ্তিকে চাই। বিয়েটা কোনো ছেলে খেলা না সৌভিক, সেটাই তো বলতে চাইছি মা। বিয়ে কোনো ছেলে খেলা নাই, সারা জীবনের ব্যাপার। সুপ্তিকেই বিয়ে করব আমি। অসম্ভব, এটা কিছুতেই হয় না। আশ্চর্য, কেন হবে না? সুপ্তিকে দেখতে গিয়ে তোমরা দীপ্তির সাথে আমার বিয়ে ঠিক করো, ঠিক একইভাবে দীপ্তির সাথে বিয়ে ভেঙে সুপ্তিকে বিয়ে করা কোনো ব্যাপার না মা। সুমিত্রা রেগে গেল। ছেলের কথা ধীরে ধীরে পেশার বোধহয় বেড়ে যাচ্ছে। তবুও রাগী সুরে বলার চেষ্টা করলো, সুপ্তিকে যখন বিয়েই করবি তখন ঢং করে দীপ্তিকে পছন্দ করলি কেন? বিয়ে ঠিক করার আগে তোর মতামত নেনি? বল নেনি? সৌভিক বলল, তখন দীপ্তিকে ক্ষণিকের জন্য ভালো লেগেছিল, তাই বিয়ে করতে চেয়েছি। এখন সুপ্তিকে ভালো লেগেছে, তাই বিয়েটা সুপ্তিকেই করব। তোর এই ছেলে মানুষের প্রস্তাব জীবনেও সুপ্তির বাবা মা মানবে না। সৌভিক শীতলকণ্ঠ বলল, না মানলে আই ডোন্ট কেয়ার, তুলে এনে বিয়ে করব তাদের বড় মেয়েকে। সুমিত্রার ইচ্ছে করছে ছেলের গালে ঠাটিয়ে থাপ্পড় বসাতে, অসভ্য কোথাকার। কিন্তু বিয়ের উপযুক্ত ছেলের গায়ে তো হাত তোলা যায় না। বহু কষ্টে নিজের রাগ সংবরণ করলো সুমিত্রা। আর মাত্র এক সপ্তাহ পর বিয়ে, অথচ ছেলেটা কি পাগলামি শুরু করলো? ছেলের অবিচল আত্মবিশ্বাসী কণ্ঠস্বর শুনে সুমিত্রা হাত পা ভেঙে আসছে। একদিনের ব্যবধানে কী এমন দেখলো সুপ্তির মাঝে?
যে এভাবে ভোজবাড়ির মতো পাল্টে গেল সৌভিক। সৌভিক আর এক মুহূর্ত দাঁড়ালো না, ঘরে চলে গেল। দীপ্তির কাছ থেকে নাম্বার চেয়ে নিয়ে ফোন দিল সুপ্তিকে। সুপ্তি ফোন রিসিভ করতে বলল, কী অবস্থা, কী করো এখন, কে আপনি? আমি তোমার হবু বর। সুপ্তি চমকে উঠল, কড়া কণ্ঠে বলল, ফাজলামো ছাড়ুন, কে আপনি? বিকেল 4টার দিকে ক্যাফে চলে আসবা, আমি অপেক্ষা করবো। আশ্চর্য, অপরিচিত কারোটাকে আমি কেন যাব? অপরিচিত তো হতে চাচ্ছি সুপ্তি। সৌভিক। এতক্ষণ সময় লাগলো সৌভিকের কণ্ঠস্বর শুনতে। সুপ্তি নিজের উপর খুব রাগ হলো, বলল, দীপ্তির সাথে দেখা করবেন, ওর সাথেই দেখা করুন, আমি যেতে পারবো না, সরি। আমার তো এই মুহূর্তে দীপ্তিকে দরকার নেই, আমার তোমাকে দরকার সুপ্তি, খুব ভালো দরকার। সৌভিক গাঢ় কণ্ঠস্বর বলা কথাগুলো যেন কেমন লাগলো শুনতে, এবং একই সাথে গা গুলিয়ে গেল। ছোট বোনের হবু বড় বোনের সাথে একান্তে কী দরকার থাকতে পারে বুঝতে পারল না সুপ্তি। সুপ্তি, আমার কথা শুনতে পাচ্ছ? প্লিজ একবার আসো, আমার তোমাকে কিছু কথা বলার আছে। মেয়েটা কেমন লাগলো রে আবির? আবির ফুল গাছগুলিতে এক মনে জল দিচ্ছিল। মায়ের কথা শুনে হাত থেমে গেল। অবাক হয়ে বলল, কার কথা বলছো? সুপ্তির কথা বলছি। আবিরের বুকের ভেতরে মৃদু কেঁপে উঠল, তবে মুখখানি খুব শান্ত। ধীর কণ্ঠে বলল, খারাপ না। তীরনারী দোলনায় বসতে বসতে বলল, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। সৌভিকের বিয়েটা হয়ে গেলে তোর বিয়ের কথা তুলব। আবির চমকে উঠল। তীরনারায়ণী মৃদু হেসে ছেলের মাথায় স্নেহের হাত লাগলো, বলল, তুই কেন ওই ডাইনিটার জন্য বিভাগী হবি আবির? তোকে আবার বিয়ে দিব আমি, তো সুন্দর গোছানো একটা সংসার হবে। আজ আর বিয়ে করব না এই কথাটা বলল না আবির, শুধু বলল, যার সাথে বিয়ে ঠিক করো না কেন মা, আমার অতীতটা লুকিও না। তবে সত্যি জানার পর তারা যদি আগ্রহ দেখায় বা তাদের মেয়ে দিতে রাজি থাকে তবেই বিয়ে করব, তাছাড়া নয়। মানুষের সাজানো গোছানো সুন্দর জীবন এলোমেলো করে দেওয়ার জন্য কয়েক মুহূর্তে যথেষ্ট। রাতের তৃতীয় পর, অথচ আবিরের চোখে ঘুমের লেশমাত্র নেই। চোখের পাতায় সুপ্তির কোমল মুখখানো বারবার ভেসে উঠছে। এই দহন সইতে না পারার যাতনা কী করে অসহ্য লাগছে আবিরের। কাউকে যদি বলতে পারতো তাহলে বোধহয় গুমট বাঁধা মনটা খানিকটা হালকা হতো। নিজের ভাঙাচোরা মনের ভেতরে নতুন অনুভূতি জাগানোর গল্প কাকে বলবে আবির? আর মাত্র 1 সপ্তাহ, তারপর ক্ষণিকের জন্য দেখা হবে সুপ্তির সাথে, হয়তো কথা হবে। এই ভাবনায় মনে আসতে অন্যরকম ভালো লাগে, শরীর মন সতেজ হয়ে যায়। সৌভিক ক্যাফেতে ঢুকে বারংবার সুপ্তিকে ফোন দিল। ঘাটতেরা মেয়েটা ভুলেও ফোন রিসিভ করলো না। 1 ঘন্টার মতো বসে থেকে ব্যর্থ হয়ে বাড়ি চলে গেল সৌভিক। সুপ্তির উপর রাগ করে পুরো একটা দিন না খেয়ে থাকলো সৌভিক। বাবা ডাকছে, ঘুম আসছে না, তবুও বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করলো না। আরও মিনিট 10 বিছানায় গড়াগড়ি পেরে তারপর ফ্রেশ হয়ে বাবার ঘরে গেল। সৌভিকের বাবা সুফলবাবু ছিলেন একটা সরকারি ব্যাংকের ম্যানেজার। দীর্ঘদিন চাকরি করে গত বছর অবসর নিয়েছেন, তবে স্বভাবে বেশ রাগী ও বদমেজাজি। বাবাকে যা একটু ভয় পায় সৌভিক। চেহারায় মায়ের মতো হলেই কী হবে, রাগ জেদ বাবার মতো হয়েছে। আমাকে ডাকছিলে বাবা? ভদ্রলোক রাতে খাবার খেয়ে 10 মিনিট শোবার করে হাঁটাহাঁটি করছিল। সৌভিককে দেখে বিছানায় বসলো। চোখের চশমাটা ঠিকভাবে পরে নিয়ে রাশভারী কণ্ঠে বলল, ঘরে এসে বসো। সৌভিক মায়ের দিকে এক পলক আগুন চোখে তাকালো, তারপর গুটি গুটি পায়ে ঘরে এসে বাবার মুখোমুখি বসল। বাবা বলল, শুনলাম তুমি নাকি মত পাল্টাচ্ছ। সৌভিক মাথা নিচু করে ফেললো, বলল, ঠিক শুনেছ, তোমার কাছ থেকে এটা আমি মোটেও আশা করিনি সৌভিক। কিন্তু বাবা, ভদ্রলোক রাশভারী কণ্ঠে বলল, আগে আমার কথা শোনো সৌভিক, যদি ইচ্ছে হয় দীপ্তিকে বিয়ে করবে, আর না হলে আমরা বিয়ে ভেঙে দেব। এভাবে বারবার লোক হাসানোর কোনো মানেই হয় না। সৌভিক বলার চেষ্টা করলো, বাবা আমার কথাটা শোনো প্লিজ। সারা রাত সময় নাও, যত খুশি ভাবো, সিদ্ধান্ত সকালে জানালে হবে। এবার যেতে পারো। সৌভিক মায়ের কাছে গিয়ে চাপা কণ্ঠে শাসিয়ে বলল, কাজটা তুমি ঠিক করলে না মা, এর খেসারত তোমাদের সবাইকে দিতে হবে। সুপ্তি মায়াবীর চেহারায় সৌভিকের মাথায় গেঁথে গেছে। মাথা থেকে শত চেষ্টা করে কিছুতেই সরাতে পারছে না সুপ্তিকে। অমন করে কে হাসতে বলেছিল? ওই স্নিগ্ধ হাসির প্রেমে পড়েই তো সৌভিকের সর্বনাশ হয়ে গেল। রাতভর ভেবে কোনো কুল কিনারে পেল না সৌভিক। সুপ্তির যা আত্মসম্মানবোধ, জীবনে সৌভিকের প্রস্তাবে রাজি হবে না। অন্যদিকে দীপ্তিকে বিয়ে না করলে বাবার সম্মানহানি হবে, বাবা কিছুতেই মেনে নিতে পারবে না। সৌভিক অনেক ভেবে সিদ্ধান্ত নিল, দীপ্তিকে বিয়ে করবে সৌভিক। এতে করে সুপ্তিকে মন চাইলে দেখতে পারবে, কথা বলতে পারবে, কারণে অকারণে ছুতে পারবে, এবং কোনোভাবে সুপ্তিকে যদি কথার মারপেঁচে ফেলে দুর্বল করে প্রেমে ফেলতে পারে, তাহলে ঠিক সুপ্তিকে নিয়ে পালিয়ে যাবে। এমন তো অহরহ ঘটে। দীপ্তির বিয়ের দিন সুপ্তি মামাবাড়ি চলে যেতে চাইল। দীপ্তি কিছুতেই যেতে দিল না, জোর জবরদস্তি করে দিদিকে আটকে দিল। সুপ্তির এই বিয়েতে থাকতে অসহ্য লাগছে। সবাই সুপ্তিকে দেখে ফিসফিস করে বলছে, বড় বোনকে রেখে ছোট বোনকে বিয়ে দিল কেন? কোনো ঘাপলা আছে নাকি? দীপ্তির উপর রাগ হচ্ছে খুব। তার এই বোকা বোনটা সারাক্ষণ
ফন্টাসিতে ভুগে, বাস্তবতা এখনও স্পর্শ করেনি। তাই তো সুপ্তির মনটা বুঝলো না। বোকা জেদ করে ঠিক বোনকে আটকে রাখলো। সুপ্তি কি মামা বাড়ি চলে গেল নাকি? দীপ্তি বিয়ের পিড়িতে বসতে হবে না, এটা কোনো কথা হলো? পার্লারের লোকেরা সময় নিয়ে দীপ্তিকে বউ সাজিয়ে দিল। দীপ্তির জোড়াজুড়িতে সুপ্তিকেও সাজতে হলো। একটা খুব সুন্দর কারুকার্য করা গাঢ় মেরুন রঙা জামদানি শাড়ি পরল সুপ্তি। কোমর ছুঁই ছুঁই লম্বা চুলগুলি ছেড়ে দিল। তাতে ক্লিপ দিয়ে 3টে কাঠগোলাপ গুজে দিয়েছে। চোখে টানা টানা কাজল পরল। ঠোঁটে শাড়ির সাথে ম্যাচিং করে লিপস্টিক পরিয়ে দিল। এতটুকু সাজে কী যে সুন্দর লাগছে দেখতে, একদম চোখ জুড়িয়ে যায়। বাইরে শোরগোল শোনা যাচ্ছে, সম্ভবত বর এসেছে। সুপ্তি এগিয়ে গেল না, এত কোলাহল ভালো লাগছে না। ধীরে ধীরে ছাদে উঠে গেল। ছাদের কার্নিশে দাঁড়িয়ে বরযাত্রী হই হট্টগোল গভীর মনোযোগ দিয়ে দেখতে লাগলো। আশ্চর্যজনকভাবে দুই ভাই আতিপাতি করে খুঁজল সুপ্তিকে। আফসোস দেখা মিলল না। আবির সুপ্তিকে এক পলক মন ভরে দু চোখ জুড়িয়ে দেখার জন্য এত দূর ছুটে এসেছে, এত খুঁজে কোথাও পেল না। ক্লান্ত হয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠল আবির। এখন একটা সিগারেট না খেলে চলবে না। ছাদটা ঘুটঘুটে অন্ধকার, মেঘলা আকাশ, যে কোনো সময় ঝুম বৃষ্টি নামবে। সেখান থেকে আকাশেই সোনালি আভা ছড়িয়ে মৃদু গর্জন তুলে বিদ্যুৎ চমকাচ্ছে। এত আলো থেকে এসে এই অন্ধকারে খুব চোখে লাগছে আবিরের। কিছু দেখা যাচ্ছে না। আবির ধীর পায়ে হেঁটে ছাদের কার্নিশে গেল। সিগারেট প্যাকেটটা পকেট থেকে টেনে বের করলো। একটা সিগারেট দুই ঠোঁটের মাঝখানে বেশ কায়দা করে গুঁজে দিল। তারপর লাইটের জ্বালাতে সুপ্তির মুখখানি স্পষ্ট। ঠিক তখনই তুমুল গর্জন তুলে আকাশে সোনালি আভা বিদ্যুৎ চমকালো। চমকে উঠল আবির। সুপ্তির অপার্থিক সৌন্দর্য ঘেরা কোমল মুখখানি দেখে মুগ্ধ দৃষ্টি মেলে তাকালো আবির। তড়িৎ গতিতে থু করে ঠোঁটের চিপায় ধরে সিগারেট মাটিতে ফেলে দিল। লাইটারের আলো নিভে গেল, আবার আলো জ্বেলে নিল, আবার নিভে গেল। সুন্দরের লালচে আলোতে সুপ্তিকে দেখে আবিরের ভিতরে কম্পন ধরে লাগলো। মানবজনম সার্থক হলো মনে হলো। আবির ব্যর্থ হয়ে লাইটার বাদ দিয়ে ফোনের আলো জ্বেলে দিল। মৃদু হেসে বলল, এখানে কি করছেন? সুপ্তি স্মিত হেসে বলল, এমনি দাঁড়িয়ে আছি। তারপর দুজন আর কোনো কথা খুঁজে পেল না। একটু একটু করে দেখে তৃষ্ণা মিটছে না আবিরের। খুব বলতে ইচ্ছে করছে, এই মেয়ে, তুমি একটু আমার সামনে বসে থেকো না, আমি মন ভরে দু চোখ জুড়িয়ে দেখব তোমাকে। সুপ্তি সাহস করে বলল, একটা গান গাইবেন? আবির হেসে বলল, গিটার আনেন তো। গিটার লাগবে না, খালি গলায় গাইলেও চলবে। আবির সুপ্তির পাশাপাশি দাঁড়ালো। কেশে গলা পরিষ্কার করে নিল, তারপর কণ্ঠে সুর ঢেলে সুপ্তির মুখ পানে এক ধ্যানে তাকিয়ে উঠল। দিন পাল্টায়, রং বদলায়, অস্থির মন। সুপ্তির আবেশ বুঁদ হয়ে রইল। ক্ষণিকের জন্য মনে হলো গানের প্রতিটা লাইন আবির ওকেই উৎসর্গ করেছে। আবিরের গান শেষ হতেই সুপ্তি বলল, আপনি দারুণ গান করেন। আবির হাসলো, মন ভালো করা হাসি। পছন্দের মানুষের মুখে প্রশংসা শুনতে কার না ভালো লাগে। বলল, ওই আর কি, ছাত্রজীবনের বন্ধুদের কাছে শখে বসে গিটার বাজানো শিখেছিলাম। ও। আবির ইতস্তত করে বলল, এখানে একা একা কী করছেন? এমনি দাঁড়িয়ে আছে, নিচে যাবেন না? সুপ্তি উদাস হয়ে বলল, যেতে ইচ্ছে করছে না। কেন? সুপ্তি উত্তর দিল না। দূর আকাশের দুটি তারা মিটমিট করে জ্বলছে। আকাশপানে গভীর দৃষ্টি মেলে তাকালো সুপ্তি। আবির বোধহয় বুঝতে পারল। সুপ্তি গা থেকে মিষ্টি মেলি স্মেল নাকে আসছে। কোত্থেকে এক পলাশ বাতাস এসে সুপ্তির কিছু অবাধ্য চুল উড়িয়ে এসে আবিরের চোখে উপচে পড়তে আবির সারা শরীর শিহরণ বয়ে গেল। মনটা পুলকিত হলো। এতটুকু স্পর্শে এতটা মাদকতা লুকিয়ে থাকতে পারে, আবির স্বপ্নেও ভাবেনি। এখান থেকে একটু যেতে ইচ্ছে করছে না। এই মিষ্টি মেয়ে দেখার জন্যই তো আবির এত দূর থেকে ছুটে এসেছে। আচ্ছা, এই মেয়েটার পাশে কোনো কারণ ছাড়া দাঁড়িয়ে থাকলে মেয়েটা কি বেহায় ভাববে আবিরকে? আকাশ কাঁপিয়ে মুঠো মুঠো ঝড় বৃষ্টি নামলো। ওরা দুজনে ছাদের কার্নিশ থেকে বড় বড় পা ফেলে চিলেকোঠার ঘরে যেতে যেতে অনেকটা ভিজে গেল। আবির কি মনে করে চলে যেতে নিল। সুপ্তি নিচু কণ্ঠে বলল, বৃষ্টি একটু কমুক, তারপর না হয় যাবেন। আবির পা দুটো থেমে গেল। একটা চেয়ার পেতে বসলো। ফোনের লাইটটা জ্বেলে দিল। বড় বড় বাস পড়ছে। সুপ্তি গুটি গুটি মেরে এক কোণায় জড়সড় হয়ে বসে আছে। চুল থেকে বিন্দু বিন্দু জলকণা চুইয়ে চুইয়ে পড়ছে। সেদিন চোরা চোখে তাকিয়ে আবির মোচ্ছান্ন হয়ে গেল। বুকের ভেতরে শিরশির অনুভূতি, অস্থির মন, ব্যাকুল হৃদয়। এই ঝুম বৃষ্টির পছন্দের মানুষের সাথে একাকী থাকার মতো ভয়ঙ্কর ব্যাপার আর দ্বিতীয় থাকে না। সুপ্তিকে দেখে মনে হচ্ছে কোনো রকম নিষিদ্ধ ইচ্ছে যেন না জাগে। এই ভয়ে গুটিয়ে গেল আবির। সুপ্তির দিক থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার জন্য আবির লাইটার দিয়ে ইচ্ছে করে একটু পরপর হাতের আগুনে তা দিচ্ছে। হাত পুড়ে গেলে ব্যথা লাগে। ব্যথা লাগলে সুপ্তির দিক থেকে মনোযোগ অটোমেটিক সরে যাবে।
বৃষ্টি থামার নাম নেই। রাত 2টো নাগাদ একটানা বৃষ্টি হলো। বৃষ্টি একটু জোরে আসতে আবির বলল, এবার আমাদের যাওয়া উচিত। বসে থাকতে থাকতে সুপ্তির তন্দ্রাভাব এসে গিয়েছিল। আবিরের কথায় ঘোর কাটলো। কয়েক কদম হেঁটে গিয়ে দরজা খুলতে গিয়ে দেখলো দরজা বাইরে থেকে বন্ধ। আতঙ্কে ভয়ে সুপ্তির মুখে রক্ত সরে গেল। দরজা টানাটানি করে খুলতে পারল না। হতাশ হয়ে দু হাতে মুখ ঢেকে ঝরঝর করে কেঁদে দিল সুপ্তি। মুখটা শুকিয়ে পার্শ্ববর্ণ হয়ে গেছে। সুপ্তিকে বেসামাল হয়ে কাঁদতে দেখে আবির খুব অসহায় বোধ করলো। ভেতরে ভেতরে ক্ষয়ে গেল ছেলেটা। আবির এদিকে গিয়ে দরজা ধাক্কাধাক্কি করলো, কিছুতেই খুলতে পারল না। সুপ্তি কাঁদতে কাঁদতে হতভম্ব হয়ে গেল। কেউ ইচ্ছে করে এই কাজটা করেছে। আগামীকাল সকালে আপনার সাথে এক ঘরে আমাকে যদি কেউ দেখে ফেলে তখন কি হবে একবার ভেবেছেন? আবিরের মুখটা শুকিয়ে গেল। বলার চেষ্টা করলো, আপনি কোনো টেনশন করবেন না, আমি দেখছি কি করা যায়। সুপ্তি নিজের চুল টেনে ধরে গাঢ় অথচ দৃঢ় কণ্ঠে বলল, আমার গায়ে যদি এক ফোঁটা কলঙ্কের দাগ লাগে, এত বড় অপমান আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আমার জন্য আমার বাবাকে ছোট হতে দেখতে পারবো না। আমি আমি ঠিক একটা না একটা অঘটন ঘটিয়েই ফেলব। চলবে দ্বিতীয় বসন্ত। প্রথম পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।